2009 সালে মেক্সিকো উপসাগরে ঘটা এক হাড় হিম করা সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি এই মুভিটি আপনাকে বাধ্য করবে সিটের হাতল শক্ত করে ধরতে। যেখানে চার বন্ধু একটা ছোট্ট ভুলের কারণে প্রকৃতির এমন এক তাণ্ডবের মুখে পড়ে যা তাদের কল্পনাকেও ছাড়িয়ে যায়। 42 ঘন্টার এই মরণপণ লড়াইয়ে কে হার মানবে আর শেষ পর্যন্ত কে মৃত্যুর মুখ থেকে ফিরে আসবে, আজকের ভিডিওতে আমি এই দুর্দান্ত সিনেমার প্রতিটি মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। গল্পের শুরু হয় চার ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে, মার্কিস, কোরি, উইল এবং নিক। সমুদ্রে এক রোমাঞ্চকর ফিশিং ট্রিপে বের হওয়ার জন্য তারা সবাই ছিল ভীষণ উত্তেজিত। বেরোনোর আগেই তারা আবহাওয়া পরিবর্তনের একটা সতর্ক বার্তা পেয়েছিল, কিন্তু নৌকার চালক মার্কিস ছিল অত্যন্ত আত্মবিশ্বাসী। তার দৃঢ় বিশ্বাস ছিল যে ঝড় আসার অনেক আগেই তারা নিরাপদে তীরে ফিরে আসবে। সাবধানতার জন্য কোরি সবাইকে একটি করে ওয়াটারপ্রুফ পাউচ দেয়, যাতে সমুদ্রের নোনা জলে অন্তত মোবাইলগুলো ভিজে নষ্ট না হয়ে যায়। সকাল 6:30 মেক্সিকো উপসাগর থেকে তাদের যাত্রা শুরু হয়। টানা 4 ঘন্টা চলার পর তারা তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়। এই এলাকাটি মার্কিসের হাতের তালুর মতো চেনা ছিল। সময় পেলেই সে একা এখানে মাছ ধরতে চলে আসতো। কোরি এবং উইলও ধীরে ধীরে এই মুহূর্তগুলো উপভোগ করতে শুরু করে। চোখের পলকে আনন্দের 4 ঘন্টা কেটে যায়। ঠিক তখনই দূর থেকে আসা মেঘের গর্জনে তাদের এই আনন্দ ভেঙে চুরমার হয়ে যায়। তারা বুঝতে পারে প্রকৃতি তার রূপ বদলাচ্ছে। তারা যখন দ্রুত নোঙর তুলে ফেরার প্রস্তুতি নিচ্ছিল, তখন এক বিশাল বিপত্তি ঘটে। দড়ি টানার সময় নোঙরটি ভুলবশত সমুদ্রের তলদেশের পাথরে শক্তভাবে আটকে যায়। কোরি তার সমস্ত শক্তি দিয়ে সেটাকে 1 ইঞ্চি তুলতে ব্যর্থ হয়। সেই মুহূর্তে তারা কেউই বুঝতে পারেনি জলের নিচে ঠিক কি ঘটেছে। তারা যদি কেবল নৌকার দিক সামান্য পরিবর্তন করে আবার টান দিত, তবে হয়তো সমস্যার সমাধান তখনই হয়ে যেত। কিন্তু বিপদের মুহূর্তে মানুষের মস্তিষ্ক অনেক সময় সহজ উপায়টি ভাবতে পারে না। তাদের মনে হয়েছিল 4 জন স্বাস্থ্যবান মানুষের গায়ে জড়ি হয়তো যথেষ্ট, কিন্তু অনেকবার চেষ্টার পরেও নোঙরটি একটুও নড়ল না। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে মার্কিস দড়ি কেটে তার প্রিয় নোঙর হারাতে চায়নি। সে ঘাবড়ে গিয়ে একটি মারাত্মক ভুল করে ফেলে। সে ইঞ্জিন চালু করে মোটরের শক্তিতে নোঙর তোলার চেষ্টা করে। এই সময় সবার নজর ছিল নোঙরের দিকে, কিন্তু পেছন থেকে যে এক ভয়ঙ্কর দানবীয় ঢেউ ধেয়ে আসছে তার দিকে কেউই খেয়াল করেনি। মার্কিস যখন বিপদ বুঝতে পারে, তখন বড্ড দেরি হয়ে গেছে। হঠাৎ আসা এই আঘাত কাউকে সামলানোর বিন্দুমাত্র সুযোগ দেয়নি। চোখের পলকে মুহূর্তের মধ্যে নৌকাটি উল্টে যায়। ভাগ্য ভালো ছিল যে 4 জনই সাঁতার জানত, তাই প্রাথমিক ধাক্কায় কেউ আহত হয়নি। দূর থেকে নৌকা উল্টানো খুব সাধারণ ঘটনা মনে হতে পারে, কিন্তু সেটিকে গভীর জলের মধ্যে আবার সোজা করা যে কতটা অসম্ভব কাজ তা তারা এবার বুঝতে পারে। তাদের মনে হতে থাকে হয়তো আটকে থাকা নোঙরের দড়িটাই নিচ থেকে নৌকাটিকে উল্টো করে টান দিচ্ছে। মার্কিস তখন কোনো কিছু না ভেবে দড়িটি কেটে দেয়। এখন আর তার সমুদ্রের তলায় থাকা নোঙরটির প্রতি কোনো মায়া নেই। এখন লড়াই শুধু প্রাণের। কিন্তু দড়ি কাটার পরেও উত্তাল ঢেউয়ের সামনে তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। দেখতে দেখতে জলের মধ্যে 5 ঘন্টা কেটে যায়। হিমশীতল জলে একটানা থাকার ফলে তাদের শরীরের তাপমাত্রা কমতে থাকে এবং সবাই ঠকঠক করে কাঁপতে শুরু করে। তারা পালা করে জলের নিচে ডুব দিয়ে দরকারি জিনিসপত্র খোঁজার চেষ্টা করে। নিক মোবাইলের পাউচটিও পেয়ে যায়, কিন্তু এই সাময়িক খুশির সঙ্গেই আসে এক চরম হতাশা। এই জনমানবহীন সমুদ্রের মাঝে মোবাইলের স্ক্রিনে একটা দাগও নেটওয়ার্ক নেই। এদিকে টিভিতে খারাপ আবহাওয়ার খবর বারবার দেখানো হচ্ছে, যা দেখে তাদের পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে। আর ওই 4 জনের ফোন পুরোপুরি বন্ধ। অনেক ভেবে তারা পুলিশকে খবর দেওয়ার সিদ্ধান্ত নেয়। কোস্টগার্ড যখন 4 জনের এই বিপদের কথা জানতে পারে, তখন অভিজ্ঞ ক্যাপ্টেন জন মুহূর্তের মধ্যে পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে ফেলেন। ক্যাপ্টেন জন জানতেন সমুদ্রের নোনা এবং ঠান্ডা জল কিভাবে মানুষের শরীরকে ভেতর থেকে তিলে তিলে শেষ করে দেয়। হৃদযন্ত্রে অস্বাভাবিক চাপ পড়ে, ফুসফুস দুর্বল হতে থাকে, শরীরের ভেতরের ইলেকট্রিক সিস্টেম বিকল হয়ে যায়, রক্ত চলাচল ধীর হয়ে যায় এবং মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। বিপদের এই মুহূর্তে মার্কিসের স্ত্রী উদ্ধারকারীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেন, তার স্বামীর আগের ব্যবহার করা জিপিএস এর সমস্ত ডেটা।
যদি এখন কোস্টগার্ডের কাছে কোঅর্ডিনেটস ছিল, কিন্তু প্রায় জিরো ভিজিবিলিটির কারণে হেলিকপ্টার জীবনের ঝুঁকি নিয়ে বারবার নিচে উড়লেও কিছু দেখতে পায় না। তাছাড়া ঘন্টার পর ঘন্টা ঢেউয়ের তোড়ে ভেসে ওই চারজন তাদের আসল অবস্থান থেকে অনেক দূরেই সরে গিয়েছিল। রেস্কিউ অপারেশন এক পর্যায়ে পুরোপুরি আটকে যায়। সময় পেরোনোর সাথে সাথে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে থাকে। দীর্ঘক্ষণ ঠান্ডা জলে থাকার কারণে স্নায়ুতন্ত্র বিকল হয়ে যায় এবং মানুষের মনে তীব্র গরমের ভ্রম তৈরি হয়। জ্ঞান হারানো মার্কিস তখন কোনো ঝড় বা ঢেউ সহ্য করার মতো অবস্থায় ছিল না। একটি বড় ঢেউ এসে তাকে পুরোপুরি ভাসিয়ে নিয়ে যায় এবং গভীর সমুদ্রের চিরতরে হারিয়ে যায় সে। মার্কিস হারিয়ে যাওয়ার পর বাকি তিনজন ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। ঠিক তখনই নিকষকালো আকাশে তারা একটি তল্লাশি বিমান দেখতে পায়। প্রথমবারের মতো তাদের মনে বেঁচে ফেরার এক প্রবল আশা জাগে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, হারিয়ে যাওয়া বন্ধু মার্কিসকে বাঁচানোর মরিয়া চেষ্টায় তারা আগেই তাদের সব সিগন্যাল ফ্লেয়ার ব্যবহার করে ফেলেছিল। দুজন প্রাণপণে চিৎকার করতে থাকে আর নিক তাড়াহুড়ো করে মোবাইলে টর্চ চালায়। কিন্তু ওই উত্তাল সমুদ্রের মাঝে ওইটুকু আলোতে কয়েকজন মানুষকে খুঁজে পাওয়া যেন সমুদ্রের সূচ খোঁজার সমান। তাছাড়া সেই ভয়াবহ আবহাওয়া বিমানটি নিজেই চরম ঝুঁকির মধ্যে ছিল। অনেকক্ষণ খোঁজার পর রেস্কিউ টিম বাধ্য হয়ে ফিরে যায়। এভাবেই তিনজন বেঁচে ফেরার আরও একটি সুবর্ণ সুযোগ হারায়। পরিবারগুলো একটানা প্রার্থনা করে যাচ্ছিল। পরবর্তী পরিকল্পনা ছিল একটি বড় রেস্কিউ হেলিকপ্টার পাঠানো, কিন্তু ঢেউয়ের ক্রমাগত আঘাত আর প্রকৃতির নিষ্ঠুরতার মাঝে কোরিও একসময় সমুদ্রের অতলে হারিয়ে যায়। এখন বেঁচে আছে মাত্র দুজন, নিক এবং উইল। অসহায় চিৎকার ছাড়া তাদের কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। বিপদ যেন কোনোভাবেই কমার নাম নিচ্ছিল না। হঠাৎ জলের নিচ থেকে একটি হাঙর এসে নৌকায় ধাক্কা দেয় এবং উইল প্রায় সমুদ্রের জলেই পড়ে যাচ্ছিল। দুজন শ্বাস আটকে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। ভয়ে কেউ নড়ার সাহস পর্যন্ত পায় না। নিক শুধু তার বন্ধুকে শক্ত করে ধরে রাখে এবং তাদের ট্রেনিংয়ের সময়কার স্লোগানগুলো চিৎকার করে আওড়াতে থাকে, যাতে মনের জোর কোনো মতে বজায় থাকে। তীব্র বাতাস আর বিশাল সব ঢেউ বারবার তাদের ওপর আছড়ে পড়ছে। প্রতিবার তারা নিজেদের টেনে নৌকায় ফিরিয়ে আনার চেষ্টা করে। উইল কনকনে ঠান্ডা উপেক্ষা করে নৌকার নিচে ডুব দেয় এবং একটি ফ্লোট বোর্ড, কিছু স্ন্যাক্স এবং জলের বোতল বের করে আনে। এরপর যা ঘটে তা ছিল আরও ভয়াবহ এবং মনস্তাত্ত্বিক দিক থেকে মর্মান্তিক। উইল দূরে কোথাও সামান্য আলোর আভা দেখতে পায়। দুজনের মনে হয় হয়তো কাছে কোথাও ডাঙা আছে অথবা কোনো উদ্ধারকারী জাহাজ আছে। যদি এটি শুধু একজনের চোখের ভুল হতো, তবে দুজন একসাথে আলোটা দেখতে পেত না। তারা যে কোনো মূল্যে এই সুযোগটি হারাতে চায়নি। দুজন তখনই নৌকার আশ্রয় ছেড়ে সেই আলোর দিকে সাঁতার কাটতে শুরু করে। কিন্তু হিমশীতল জলে বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর না সেই আলো দেখা যায় আর না তারা একে অপরকে দেখতে পায়। এটি ছিল হাইপোথার্মিয়ার কারণে দুজনের মস্তিষ্কের তৈরি করা এক যৌথ হ্যালুসিনেশন। ভয়ঙ্কর সত্যিটা হলো, ততক্ষণে পেছনে ফেলে আসা তাদের সেই ছোট নৌকাটিও চোখের আড়াল হয়ে গেছে। নৌকার আশ্রয় ছাড়া এই অবস্থায় বেঁচে থাকা একেবারেই অসম্ভব। শরীরের শেষ বিন্দু শক্তিটুকু জড়ো করে তারা আবার সেই জায়গাতেই সাঁতরে ফেরার চেষ্টা করে যেখানে তাদের শেষ আশ্রয় সেই নৌকাটি ছিল। অবশেষে তারা নৌকার কাছে ফিরে আসে, কিন্তু ততক্ষণে তাদের শরীরের সব জোর শেষ। সমুদ্রে আটকে থাকা 30 ঘন্টা পেরোনোর পর নিক উইলের আচরণে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে। উইল শুধু চুপচাপ বসে থাকে এবং অস্পষ্ট ও ভাঙা ভাঙা শব্দ উচ্চারণ করতে থাকে। নিক বুঝে যায় এটি হাইপোথার্মিয়ার একেবারে শেষ পর্যায়ে। নিক তার জ্যাকেটটি খুলতে যাবে, এমন সময় আরও একটি বিশাল ঢেউ আছড়ে পড়ে। ততক্ষণে জ্ঞান হারানো উইলের মনে তীব্র গরমের অনুভূতি হতে শুরু করেছে। সে পাগলের মতো নিজের জামাকাপড় ছিঁড়তে থাকে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় প্যারাডক্সিক্যাল আনড্রেসিং। নিক তাকে হাজার বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। চরম ক্লান্তি আর ঠান্ডার কাছে হার মেনে নিক কেবল অসহায়ের মতো দেখতে থাকে কিভাবে তার চোখের সামনে তার শেষ বন্ধুটি উত্তাল ঢেউয়ের মাঝে ধীরে ধীরে তলিয়ে যায়। ক্যাপ্টেন জন গত একদিন এক রাত না ঘুমিয়ে এক নাগাড়ে সার্চ অপারেশনে লেগেছিলেন। অন্যদিকে দ্বিতীয় দিনের রাতটি নিকের জন্য শারীরিক ও মানসিকভাবে জীবনের শেষ পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। এটা আর উদ্ধারের জন্য অপেক্ষা ছিল না, বরং মনে হচ্ছিল সে চুপচাপ নিজের মৃত্যুর জন্যই প্রহর গুনছে। তৃতীয় দিনের সকালে, অর্থাৎ সমুদ্রে আটকে থাকা পুরো 42 ঘন্টা পর, নিক মানসিকভাবে পুরোপুরি হার মেনে নেয়। সে ধীরে ধীরে নৌকার উপর শুয়ে পড়ে এবং তার কোমরে বাঁধা সেই দড়িটিও খুলতে শুরু করে। সে জীবনের মায়া ত্যাগ করতে পুরোপুরি প্রস্তুত। কিন্তু ঠিক তখনই, ঠিক শেষ মুহূর্তে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করে। বাতাস শান্ত হয়ে আসে
আর সেই মুহূর্তেই অবশেষে উদ্ধারকারী দলের চোখে পড়ে নিক। অবশেষে জীবন আর মৃত্যুর মাঝে সুতোর মতো ঝুলতে থাকা নিককে সফলভাবে উদ্ধার করা হয়। ক্যাপ্টেন জন যখন ফোন করে পরিবারের লোকেদের এই খবর দেন, তখন নিকের মায়ের ওপর দিয়ে কি বয়ে যাচ্ছিল তা কল্পনা করাও কঠিন। আনন্দ আর কান্নার এক অদ্ভুত সংঘাত তৈরি হয়। কিন্তু যখন বাকি পরিবারগুলোর কাছে ফোন যায়, তখন এই নির্মম সত্যের মুখোমুখি হওয়া তাদের জন্য কতটা যন্ত্রণাদায়ক ছিল তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। রেস্কিউ টিম বাকি 3 জনের জন্য আরও কয়েকদিন ধরে তল্লাশি চালায়, কিন্তু কোনো খোঁজ মেলেনি। অবশেষে বাধ্য হয়ে তল্লাশি অভিযান বন্ধ করতে হয়। এই দুর্ঘটনার সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়তো এটাই যে এই মানুষগুলো সাধারণ কেউ ছিলেন না। সবচেয়ে প্রথমে নিখোঁজ হওয়া মার্কিস এবং দ্বিতীয়জন কোরি, তারা দুজনেই ছিলেন আমেরিকান ন্যাশনাল ফুটবল লিগের দুর্দান্ত এবং শক্তিশালী খেলোয়াড়। তৃতীয়জন ছিলেন উইল, যার কাছে ফুটবল ছিল শখ। পেশাগত জীবনে সে ফাইন্যান্স বা অর্থনীতির জগতের সাথে যুক্ত ছিলেন। এই ভয়ঙ্কর দুর্ঘটনার একমাত্র জীবিত ব্যক্তি ছিল নিক। 2009 সালের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ কতটা ক্ষুদ্র। নিকের বেঁচে ফেরাটা কেবল তার ভাগ্যের জোরে ছিল না, বরং রেস্কিউ টিমের অক্লান্ত পরিশ্রম এবং তার নিজের অদম্য মানসিক শক্তির ফল ছিল। তবে এটা মানতেই হবে, ওই 2 দিনে যদি একটু এদিক ওদিক হতো, তবে আজ এই গল্প বলার জন্য কেউই হয়তো বেঁচে থাকতো না। বাস্তব জীবনের এই হাড় হিম করা গল্পটা আপনাদের কেমন লাগলো? এরকম চরম পরিস্থিতিতে আপনি থাকলে কি করতেন? কমেন্ট করে আমাদের জানান। যদি আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে, তবে লাইক দিন এবং এমন আরও শ্বাসরুদ্ধকর সত্য ঘটনার মুভি দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।